52 নম্বর ওয়ার্ডের একদম লিমিটেড আজকের মন্ত্রী ও সভাপতি 52 নম্বর ওয়ার্ড বিএনপির অত্যন্ত একজন পরিশ্রমী নেতা, আন্দোলন সংগ্রামে আমার সাথে নেতৃত্ব দিয়েছেন রবিউল ইসলাম দীপু। আজকে অনুষ্ঠান সঞ্চালনায় 52 নম্বর ওয়ার্ড বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা আবুল হাশেম আনিস। আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা 52 নম্বর ওয়ার্ড বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক হারুন রশিদ খোকা। উপস্থিত 52 নম্বর ওয়ার্ড বিএনপির সম্মানিত উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য জনাব আজহারুল হক সরকার কাকা। উপস্থিত আছেন জনাব শরীফ আহমেদ কাকা। উপস্থিত রফিকুল ইসলাম কিবরিয়া কাকা। উপস্থিত জনাব আব্দুর রহমান কাকা। উপস্থিত এস এম মুরাদ হোসেন কাকা। উপস্থিত এডিএম ইদ্রিস কাকা। আমি কাকা বলছি কারণ আমি তার প্রতি কাকা বলেই ডাকি। আমাদের মাঝে উপস্থিত আছেন এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত মোহাম্মদ রফিক শিকদার, এস এম মোহাম্মদ ফারুক মজুমদার। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এই মুরাদপুরে অবস্থিত ফজলুল উলুম মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হাফেজ মাওলানা জনাব মোর্শেদ আলম। আমাদের মাঝে উপস্থিত আছেন হাজি ইউনুস মাদ্রাসার প্রিন্সিপাল। আমাদের মাঝে উপস্থিত আছেন হাজি আব্দুল ভাই সাহেব। উপস্থিত হাজি ফারেক জামান ফয়েজ সাহেব। উপস্থিত হাজি জিয়াউদ্দিন আহমেদ বাদর। উপস্থিত হাজি ইব্রাহিম সাহেব। উপস্থিত হাজি মুক্তার হোসেন সাহেব। উপস্থিত হাজি জালাল আহমেদ সহ আমার সামনে উপস্থিত আমার শ্রদ্ধেয় মুরব্বিরা, উপস্থিত আমাদের মা বোনেরা, উপস্থিত প্রিয় এলাকাবাসী, উপস্থিত আমার দলের নেতৃবৃন্দ। আমাদের মাঝে উপস্থিত আছেন বর্তমান প্রশাসনের একজন এএসপি জনাব মোশাররফ হোসেন সাহেব। আমি আপনার কাছে কৃতজ্ঞতা জানাই দীর্ঘক্ষণ এখানে বসে আছেন। প্রিয় এলাকাবাসী, অনেক কাজ হয়ে গেছে, খুব বেশি বক্তব্য দেব না। আমি প্রথমে এই অনুষ্ঠান আয়োজন যারা করেছেন আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমি আমার সূচনা বক্তব্যে বলেছিলাম যে এখানে আমি আপনাদের সাথে উদ্দেশ্য নিয়ে এসেছি। আপনারা জানেন বিগত 18 বছরে একটি ফ্যাসিস্ট সরকার বিনা ভোটে সরকার আমাদের মানুষের বাংলাদেশের ধারে চেপে বসেছিল এবং সকল প্রকার অন্যায় অবিচার অত্যাচার নিপীড়ন কোনো কিছুই বাকি রাখি নাই। অসংখ্য দেশের মানুষ শহীদ হয়েছে, হত্যার শিকার হয়েছেন, গুমের শিকার হয়েছেন, হামলা মামলার শিকার হয়েছেন এবং শেষ পর্যন্ত এসে জুলাই আগস্টের আন্দোলনে আমাদের অনেক সন্তানতুল্য ছাত্রছাত্রীদের নেতৃত্বে শেষ পর্যন্ত শেখ হাসিনা খুনি হাসিনা বিদায় নিতে বাধ্য হয়েছেন। তার ফলশ্রুতিতে আজকে আপনাদের সামনে এখানে কথা বলার সুযোগ হচ্ছে। বিগত 18 বছর আপনাদের কাছে আসার কোনো সুযোগ ছিল না। আপনারা জানেন আমাদের সহ এলাকার যে কোনো মানুষ অন্যায় প্রতিবাদ করেছেন, আপনাদের মামলা খেতে হয়েছে, জেলে যেতে হয়েছে, এলাকা ছেড়ে দিতে হয়েছে। এমনকি আমাদের মসজিদ মাদ্রাসার সম্মানিত আলেম সমাজ তাদেরকেও শেখ হাসিনা যেভাবে শিখিয়ে দিয়েছিলেন তার বিপরীত দিকে কথা বললে, কোরআন হাদিসের সত্য কথা বলে তাদেরকে জেলে যেতে হয়েছে। দীর্ঘ সময় আমরা যখন জেলে ছিলাম অনেক দেশের গণ্যমান্য অনেক বড় বড় আলেম আমাদের সাথে জেলে দেখা হয়েছে। তাদের অপরাধ ছিল তারা কোরআন হাদিসের কথা বলে। প্রিয় এলাকাবাসী, সমাজে অনেক সমস্যা। 18 বছর যাবৎ আমার মনে হয় এত সমস্যা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এত সমস্যায় জর্জরিত এর আগে হয়। এখানে যারা মানুষকে শোষণ করেছেন, যারা বিনা ভোটের এমপি ছিলেন, যারা বিনা ভোটের কমিশনার ছিলেন, তারা আমাদের এলাকার মানুষের কোনো কিছু করে, তার লুটপাটে ব্যস্ত। আমাদের বিশেষ করে 52 নম্বর ওয়ার্ডে শুধু মনে হয় একটি দুটি রাস্তা মেইন রোড থেকে
পাকা ছিল, আর পুরো এলাকাটাই তারা রাস্তা পাকা করেনি। কেন? কারণ ওইসব এলাকায় আওয়ামী লীগটাকে ভোট পাই করে। তারা কমিশনার হয়েছেন, তারা এমপি হয়েছেন মানুষকে সেবা দেওয়ার জন্য, কিন্তু তার বিপরীতে গিয়ে তারা মানুষকে বিভিন্নভাবে হয়রানি করে। আমি আমার স্পষ্ট মনে আছে 2008-এর পর থেকে আমি এই এলাকায় বিশেষ করে মেডিকেল রোড, হাই স্কুল রোড, রজ্জবালী সরকার রোড, আমি বিগত 18 বছর যাব লালমিয়া সরকার রোড, এই রোডগুলি তারা কোনোদিন কাজ করে, কারণ এলাকার মানুষ তাদেরকে সবসময় প্রত্যাখ্যান করেছে। তারা আমাদের সমাজের শাসন ব্যবস্থা বিভিন্ন সময় এলাকার মুরব্বীরা করেছে না, পঞ্চায়েত কমিটির মাধ্যমে হয়েছে না, সেগুলি তারা ধ্বংস করে দিয়ে এলাকার পুন্ডা পান্ডা, এলাকার মাদক ব্যবসায়ী, এলাকার চোর চামুন্ডারা এলাকার মানুষের ঘাড়ে চেপে বসেছিল এবং মানুষকে শোষণ করে। সেইখানে পরিবর্তন প্রয়োজন সবার আগে। সকল সমস্যারই সমাধান হবে, কিছু সমস্যা হয়তো খুব অল্প দিনে এই সমস্যার সমাধান হবে, আবার কিছু সমস্যার সমাধান করতে একটি নির্বাচিত সরকারের প্রয়োজন। সবার আগে আমাদের সমাজ কিভাবে শাসন হবে, আপনাদের এক নাম্বার ইউনিটের যত প্রকার সমস্যা থেকে আপনারা দৈনন্দিন মোকাবেলা করে থাকেন, সকল শ্রেণী পেশার মানুষ, সেটা হোক আমাদের মা বোনরা, সেটা হোক আমাদের পুরুষরা, সেটা হোক আমাদের একজন ব্যবসায়ী, সেটা হোক আমাদের একজন রিক্সা চালক, একজন ভ্যান চালক, একজন মুদি দোকানদার, যে কোনো পর্যায়ে লোক হোক, এলাকার সমাজের অংশ। এলাকার সমস্যাকে কিভাবে আপনারা সমাধান করবেন সেইটাকে আমাদেরকে আসতে হবে। প্রিয় এলাকাবাসী, প্রিয় মুরব্বীগণ, আপনারা এর আগে কাজ করেছেন। আমি আমার বাবাকে দেখেছি এলাকায় কোনো সমস্যা নেই, সবার আগে উনি মুরব্বীদের কাছে দৌড়ে ছুটে বেড়াতেন এবং তাদের পরামর্শ নিতেন, এবং তাদের পরামর্শ নিয়ে আমাদের দলের নেতৃবৃন্দকে ডেকে পাঠাতেন যে তুমি ওই এলাকার ওই মুরব্বীর কাছে যাও, তার সাথে পরামর্শ করো, উনি যেভাবে বলেন তুমি এলাকায় কাজ করো। আমাদেরকে সেই জায়গায় আগে যেতে হবে। যেই আওয়ামী লীগ বিগত 18 বছর এবং জাতীয় পার্টি এলাকার যারা সম্মানিত ব্যক্তিবর্গ মুরব্বীরা ছিলেন তাদেরকে অসম্মানিত করা হচ্ছে, যারা অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ সমাজের অংশ তাদেরকে সমাজ শাসন ব্যবস্থায় অবহেলিত রেখেছে। আমি চাই এবং আমি বিশ্বাস করি, আমি মনে করি যে আমাদের মুরব্বীদের যে এই লম্বা সময়ের জীবনের মধ্যে তাদের যে প্রজ্ঞা, তাদের যে অভিজ্ঞতা তারা অর্জন করেছেন, তাদের এই অর্জন, তাদের এই প্রজ্ঞা, তাদের ধ্যান ধারণা চেতনার মধ্যে আমাদের জন্য অনেক অমূল্য দিক নির্দেশনা রয়ে গেছে। আমরা যদি তাদেরকে তাদের সম্মানের যথার্থ জায়গায় দিয়ে তাদের পরামর্শ নিয়ে কাজ করি, আমি মনে করি যে অনেক সমস্যার সমাধান আমরা নিজেরাই করতে পারি। এর পাশাপাশি আমি মুরব্বীদেরকে এখানে অনুরোধ করতে চাই যে দেখেন, সবাই কিন্তু সমাজের অংশ, খেটে খাওয়া মানুষ, সকল শ্রেণী পেশার মানুষরা আমাদের এই মহল্লার অংশ, সমাজের অংশ। আমাদের একটি জায়গা তৈরি করতে হবে যেটা নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন মানুষ দেখছে, যেই পরিবর্তন এলাকার মানুষ, মহল্লার মানুষ মনে করছে হওয়া দরকার, সেইটি নিয়ে আমাদের সবার আগে কাজ করা দরকার। এলাকায় এমন একটি জায়গা তৈরি করা দরকার যেখানে মুরব্বীরা থাকতেন, যেখানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা থাকতেন, যেখানে একজন খেটে খাওয়া শ্রমিক থাকবেন, যেখানে একজন মুদি দোকানদার থাকবেন, একজন ভ্যান চালক থাকবেন, একজন বাড়িওয়ালা থাকবেন, একজন ভাড়াটিয়া থাকবেন, সকল শ্রেণী পেশা মানুষ, আমাদের বিশেষ করে আমাদের আলেম সমাজরা থাকবেন এবং আমাদের মা বোনেরা থাকবেন। সেই জায়গা তৈরি করা দরকার যে মানুষ নির্ভয় নির্বিঘ্নে সমাজে যদি কোনো অসঙ্গতি থাকে, সমাজে যদি কোনো অসুবিধা তারা মোকাবেলা করতে হয় দৈনন্দিন, সেই বিষয়গুলি এলাকার সমাজকে যারা শাসন করবে নির্ভয় নির্বিঘ্নে সেই সমাজের মানুষকে তাদের জানানোর একটি জায়গার দরকার। আমার মনে হয়, আমি মনে করি যে আমাদের এখানে যারা মুরব্বীরা আছেন আপনারা অত্যন্ত অভিজ্ঞতা সম্পূর্ণ মানুষ, এই সমাজকে আপনারা আজকে দীর্ঘ সময় আপনারা নেতৃত্ব দিয়েছেন। আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করবো সবার আগে এই জায়গাটা আমরা তৈরি করে একটি টেবিল তৈরি করি যেখানে সবাই নির্ভয় নির্বিঘ্নে সমাজের কথা মানুষ তুলে ধরতে পারবে, এবং তার পরবর্তী সময় আপনারা বসে 10 জনে মিলে সিদ্ধান্ত দেবেন যে এলাকা বিভিন্ন সমস্যার বিষয় কিভাবে সমাধান করা যায়। একজন ভুল করতে পারে, 2 জন ভুল করতে পারে, 10 জনে মিলে ভুল করতে পারে।
যদি 10 জনে মিলে সিদ্ধান্ত দেয় তাহলে সেই সিদ্ধান্তে কোনো ভুল থাকতে পারে না, তখন সেটি সত্যিকার অর্থে মানুষের কল্যাণের সিদ্ধান্ত হবে এবং সেই সিদ্ধান্ত আমার দলের নেতাকর্মী সহ এলাকাবাসী আমরা সবাই মিলে কাজ করে সমাধান করার চেষ্টা করি। এলাকাবাসী অনেক সমস্যার কথা বলছেন আপনারা, গ্যাস নেই, আমাদের অর্থ অঞ্চলে গ্যাস নেই, দেশেই গ্যাস নেই, কিন্তু বিশেষ করে আমার এই অঞ্চলের মানুষ এই শ্যামপুর কদমতলী প্রত্যেকটা ওয়ার্ডের এলাকার মানুষ সবাই অবহেলিত এবং তারা দীর্ঘদিন ধরে অবহেলিত। শুধু যে তিতাস গ্যাস সেটা নাকি, এখানে আমাদের পানি ওয়াসা, আপনারা পরিষ্কার পানি পান না, সুপের পানি পাই না, পানির মধ্যে দুর্গন্ধ, পানির মধ্যে ময়লা। সিটি কর্পোরেশন হোল্ডিং ট্যাক্স দিচ্ছি, সিটি কর্পোরেশন ল্যাম্প পোস্ট আছে, লাইট জ্বলে না। আবার কোন কোন এলাকা আছে একটাও ল্যাম্প পোস্ট বসায় না। আবার দেখা গেছে ড্রেন আছে, ড্রেন পরিষ্কার করে না। পাকা রাস্তা আছে, রাস্তা ঝাড়ু দেওয়ার লোক পাকায় না। অথচ আমাদের দৈনন্দিন দিনের পর দিন আমাদের হোল্ডিং ট্যাক্স কিন্তু বেড়েই চলছে। আমাদের গ্যাস পাই না, আমরা গ্যাস বিল দেই। এর পাশাপাশি আমরা আবার আমাদের নিজেদের পকেটের অর্থ ব্যয় করে আমরা সিলিন্ডার কিনতে হচ্ছে। আমাদের ব্যয় বেড়েই চলছে, আয় তো বাড়ছে না। আমাদের মা বোনেরা একটা সময় ছিল যে হয়তো আধা বেলা অপেক্ষা করতে চুলার সামনে গ্যাস আধা বেলা চলে আসবে, কিন্তু এখন তো সারা দিন গিয়ে সারা রাতও গ্যাস থাকে না। মা বোনদের সারা দিন রাত চুলা একটু পর দিয়ে চেক করতে হবে। প্রিয় এলাকাবাসী, আপনারা বলেছেন এখানে কিশোর গ্যাংয়ের কথা বলেছেন, মাদক ব্যবসায়ীদের কথা বলেছেন। এই কিশোর গ্যাং এবং মাদক ব্যবসায়ী যে ভিত্তিতে এলাকায় লাভ করছে, এটা শুধুমাত্র এই আওয়ামী ফ্যাসিস্ট জাতীয় পার্টির গুন্ডা পান্ডা যারা এলাকায় শাসন করেছে তাদের জন্য। তারা দীর্ঘদিন এটাকে কোনো শাসন করার কোন মানুষ ছিল না, মানে আমাদের এলাকার কোনো মা বাপ ছিল না বলতে গেলে। যে এলাকায় এত অসুবিধা, এলাকায় কোনো মা বাপ নাই। কেউ প্রতিবাদ করেছেন, আপনাকে মামলা দিয়েছে, আপনাকে না পেলে আপনার ছেলেকে মামলা দিচ্ছে, আপনার ছেলেকে না পেলে আপনার মেয়ের জামাইকে মামলা দিচ্ছে, পারলে আপনার মেয়েকে মামলা দিচ্ছে। বিভিন্ন ভাবে অসুবিধা তৈরি করেছে এলাকার মানুষ। আপনারা মুরাদপুর স্কুলের কথা বলেছেন। আমি আমাদের মুরব্বীদের কাছে প্রশ্ন করতে চাই, শ্রদ্ধার প্রশ্ন রাখতে চাই যে আপনারা বিগত হয়তো 6 মাস ধরে এখানে নতুন একটি কমিটি হয়েছে। আমি আপনাদেরকে সেইটাই বিবেচনা করার জন্য অনুরোধ করব যে এই 6 মাসে যারা দায়িত্বশীল ব্যক্তিরা দায়িত্ব পালন করেছে আর যারা বিগত 18 বছর দায়িত্ব পালন করেছে, আপনারা কি ইতিমধ্যে তফাৎ দেখতে পাচ্ছেন? এটা আমি জানার জন্য জিজ্ঞেস করছি। তফাৎ হচ্ছে? ইনশাআল্লাহ আগামী দিনে আরো তফাৎ থাকবে। কারণ আমরা চাই এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে এলাকার মুরব্বীরা, এলাকার শিক্ষিত মানুষগুলো, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগুলো যাতে স্কুলের আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সকল বিষয়ে তারা যাতে অবগত থাকে এবং তারা যাতে সিদ্ধান্ত দিতে পারে। কারণ আমার বাসার পাশে যদি একটি শিক্ষা প্রতিষ্ঠান থাকে, তার মানে আমার সন্তান ওই শিক্ষা প্রতিষ্ঠানে যাবে। অবশ্যই আমার দরদ থাকবে এই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য যে কিভাবে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা হচ্ছে, এই শিক্ষা প্রতিষ্ঠানের যে অর্থটা থাকে, সে ফান্ড থাকে, সেটাকে ঠিক মতো গুচ্ছ আছে কি। বিগত 18 বছরে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা লোপাট করেছে তারা। প্রিয় এলাকাবাসী, আমাদের সমস্যার কমতি নেই, কিন্তু এই সমস্যাগুলি সমাধান করতে হবে আমাদের সকলকে একে অপরের সাথে মিলে কাজ করতে হবে। এখানে আমাদের ভয় পাওয়ার তার কোনো সুযোগ নেই। আমি কারণ নেই বলবো না, আমি সুযোগ নেই বলবো। কারণ বিগত 18 বছরে যে অন্যায় অত্যাচার আমরা সকলে মিলে আমাদেরকে সইতে হয়েছে। আমাদের তো বৃত্ত দেয়ালে লেগে গেছে না ভাই? তার মানে কি আমাদের আগে বাড়তে হবে এবং আমরা চাই প্রথমে সমাজটা কিভাবে আপনারা পরিচালনা করবেন এবং আমি চাই এলাকার মুরব্বীরা, এলাকার মানুষ তার নিজের সমাজ পরিচালনার দায়িত্বে নেন। কারণ যখন আপনারা কোন রাজনৈতিক ব্যক্তিত্বকে সমাজে এমন নেতা তৈরি করে দিবেন এবং সে সমাজের বিষয়ে একা সিদ্ধান্ত নেবে, তার সিদ্ধান্ত ভুল হবেই হবে এবং সেটি পরবর্তীতে মানুষের ক্ষতির কারণ হয়ে যাবে।
তাই আমি ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি না, আমি মনে করি এবং আমি চাই না যে কোন দলের নেতা হোক আমার দলে, আমি চাই না আমার দলের একক নেতা কোনোভাবে এলাকার শাসন ব্যবস্থা এককভাবে সিদ্ধান্ত দিবে। মুরব্বীরা সিদ্ধান্ত দিবে, ওই যে 10 জনের কথা বললাম 10 জনের সিদ্ধান্ত দিবে এবং 10 জনের মধ্যে উনি একজন থাকবে, তারা সবাই মিলে সিদ্ধান্ত দিবে, আমরা কাজ করে দেখাবো কি করতে হবে, তখনই এলাকার সমস্যার সমাধান হবে। আজকে অনেকে অনেক কথা বলছেন, ভোটের জন্য অনেকে আসবেন, আমরাও যাবো আপনাদের কাছে ভোটের জন্য, কিন্তু আপনাদের পূর্বের ইতিহাসগুলি অবশ্যই আমি বিবেচনা করার জন্য অনুরোধ করব। বিএনপি 1991 থেকে 96 এবং 2001 থেকে 2006 বিএনপির আমলে আপনারা বিএনপির সময় দেশনেত্রী এবং খালেদা জিয়া যখন সর্বপ্রথম 1991 সালে সর্বপ্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং তৎকালীন সময় এলাকার একজন সন্তান যুবক, তৎকালীন সময় জনাব সালাউদ্দিন আহমেদ, তাকে আপনারা বারবার ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছেন। আমাদের এলাকার যত অলি গলি রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা সকল কিছু তার হাতে ছোঁয়া দিয়ে তৈরি হয়েছে এবং সেটি সম্ভব হয়েছে শুধুমাত্র দেশনেত্রী এবং খালেদা জিয়ার তার আশীর্বাদের কারণে। দেশনেত্রী এবং খালেদা জিয়া আমাদের এই যাত্রাবাড়ি আমরা শ্যামপুর কদমতলী অঞ্চলের জন্য আলাদা একটা তার দরদ ছিল। উনি বারবার এখানে এসেছেন এবং যখনই সালাউদ্দিন আহমেদ এবং খালেদা জিয়ার কাছে গিয়েছেন, উনি সাথে সাথেই এই এলাকার মানুষের যে চাহিদা উনি পূরণ করে দিয়েছেন। আজকে আপনারা বলেছেন যে হারিদা সিটির সাথে একটি রাস্তার ওই পাশের জন্য একটি যোগাযোগ রাস্তার জন্য একটি ফুটওভার ব্রিজ দরকার। এখানে তারা উন্নয়ন করেছে মানে আপনাদের পদ্মা ব্রিজের জন্য, কিন্তু তারা এটা মাথায় রাখেন যে এলাকার মানুষের রাস্তার ওই পারে এলাকার মানুষের সাথে বন্ধন রয়েছে, তারা কিভাবে এই পাশ থেকে ওই পাশ যাবে। ওই লম্বা একটা লুপ ওই দূরে তৈরি হয়েছে, ওই দূর থেকে ঘুরে আসতে হবে, আর না ওই দোলাই পার গিয়ে ঘুরে আসতে হবে। মানুষের যোগাযোগ ব্যবস্থাটা অত্যন্ত কঠিন করে দিয়েছে। প্রিয় এলাকাবাসী, আমরা যেটা আমি বলেছি যে কিছু কিছু বিষয়ের জন্য আমাদের নির্বাচিত সরকার রয়েছে। আমাদের এলাকার মানুষ যুগের পর যুগ ধরে জলবদ্ধতার শিকার হচ্ছে। এই জলবদ্ধতার কারণে ডেঙ্গু থেকে শুরু করে চিকুনগুনিয়া থেকে শুরু করে বিভিন্ন পানি বাহিত রোগে আক্রান্ত হচ্ছে আমরা। 18 বছর সময় তারা নিয়েছে আমাদের এই 12 নম্বর ওয়ার্ডে একটি সিটি কর্পোরেশনের কমিউনিটি সেন্টার তারা করতে পেরেছে। আমাদের এলাকার নিম্ন আয়ের মানুষগুলি, অল্প আয়ের মানুষগুলি তারা কি করছে না, তাদের পারিবারিক বন্ধন তৈরি করার জন্য, তারা পারিবারিক সামাজিক অনুষ্ঠান করার জন্য আজকে আমাদেরকে অনেক দূর দূরান্তে যেতে হচ্ছে, অনেক বেশি টাকা দিয়ে প্রাইভেট কমিউনিটি সেন্টার, ব্যক্তিগত ব্যক্তি মালিকানা কমিউনিটি সেন্টার, যেখানে 10 টাকা দেওয়া তাদের সেখানে 20 টাকা দিতে হচ্ছে, সেখানে আমরা আমাদের পারিবারিক অনুষ্ঠান করছি। ঠিক আছে, আমরা ধরে নিলাম আমাদের এলাকায় ঘনবসতির জায়গা নেই, আমাদের আশেপাশে তো আপনার উদ্যোগ নিয়ে একটি কমিউনিটি সেন্টার করতে পারতেন। এই অঞ্চলে একটি কমিউনিটি সেন্টার তারা করতে পারেন। আমাদের এলাকার মানুষ অসুস্থ হলে আমাদের স্বজনরা রাস্তায় উঠে ঘুরে যাইতে যেতে আমাদের অনেক স্বজন আমরা হারিয়ে ফেলেছি, অনেক স্বজন মৃত্যুবরণ করেছে। চিকিৎসার জন্য এলাকায় একটি সরকারি আলো সরকারি হাসপাতাল তারা 18 বছর ধরে নির্মাণ করতে পারে। আমাদের এলাকার মানুষের কি হাসপাতাল দরকার নেই? আমাদের এলাকার মানুষের কি স্বাস্থ্য সেবা দরকার নেই? কোথায় কি করেছে তারা 18 বছর যাবত? আমাদের এই অঞ্চলে অনেক সরকারি জমিজম আছে যেখানে শুধু একটি চেষ্টা প্রয়োজন ছিল, একটি সৎ উদ্দেশ্য দরকার ছিল যে এলাকার মানুষের কথা চিন্তা করে এলাকার মানুষের স্বাস্থ্য সেবার জন্য একটি সরকারি আধা সরকারি হাসপাতাল নির্মাণ করার কোনো বিষয় ছিল না। আমাদের যেতে হয়, কোথায় যেতে হয়? ঢাকা মেডিকেল কলেজ, পুরান ঢাকায়, আর নাহলে পান্থপথ, না হলে ধানমন্ডি, না হলে বনানী, না হলে গুলশান, না হলে কোথায় যেতে হয়? মিটফোর্ড যেতে হয়, আর না হলে আমাদেরকে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া দিতে হয়। এলাকার মানুষের কোনো কথা তারা চিন্তা করে না। একটু এলাকাবাসী, আমি আপনাদের সন্তান, আমার নারীর গ্রামে এলাকায় অনেক অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে। আমার বাবা, আমি একসাথে জেলে গেছি। আমার বাবা, আমি যখন জেলে, আমার পরিবার তারাও বাড়িতে থাকতে পারে নাই, তাদেরকেও পারলে গ্রেফতার করে নিয়ে যে আমার মাকে, আমার
স্ত্রীকে আমার সন্তানদেরকে নিয়ে যায়, আল্লাহ পাক তাদেরকে রক্ষা করেছেন আপনাদের দোয়ায়। কিন্তু আপনাদের এলাকা ছেড়ে, আপনাদেরকে ছেড়ে কোথাও যায়নি। জেল থেকে আল্লাহ পাক মুক্তি করিয়ে দিয়েছেন আমার আপনাদের জন্য, আপনাদের এলাকার মানুষের বিভিন্ন দাবি আদায় করতে রাখতে। এলাকাবাসী, আমি আপনাদের সন্তান, আপনারা আমার আপনজন। আমার থেকে বেশি দায়বদ্ধতা এলাকার মানুষের জন্য আর কেউ হবে না, আমি আপনাদেরকে কথা দিচ্ছি। এলাকাবাসী, আপনাদের দোয়ার প্রয়োজন। আমাদের সকলকে মৃত্যুবরণ করতে হবে। আজকে আছি, কালকে নাও থাকতে পারে। অনেক মুরব্বীরা চলে গেছেন, যারা এই আপনাদের এই সমাজ গড়ার জন্য যারা অনেক সময় ব্যয় করেছে, অনেক তাদের নিজের অর্থ ব্যয় করেছে সমাজ সুন্দর করার জন্য। আজকে কেউ অনেকেই বেঁচে নেই, আমরাও থাকবো। কিন্তু আমরা মানুষের জন্য কাজ করে সওয়াব কামিয়ে যেতে চাই, যাতে পরকালে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আমরা বলতে পারি, যে আমি বলতে পারি যে আল্লাহ আমি মানুষের জন্য এই কাজ করেছি, আমাকে ক্ষমা করে দিয়ে। আজকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন তারা তাদেরকে ধর্মভিত্তিক দল বলে, তারা ঘরে ঘরে যাচ্ছে, বিশেষ করে আমাদের মা বোনদেরকে। কারণ আমাদের মা বোনের অত্যন্ত সরল প্রকৃতির মানুষ, সরল সোজা হয় তারা। তাদেরকে আজকে গিয়ে গিয়ে বলছে যে কোনো একটা প্রতীকের কথা বলছে, তাদেরকে ভোট দিলে নাকি জান্নাতের টিকিট পাওয়া যাবে। তাদেরকে বলা হচ্ছে, আপনারা সোশ্যাল মিডিয়া খোঁজ করলে দেখবেন, তাদের বক্তারা বলছে যে তার এই প্রতীকে ভোট দিলে নাকি সারা 18 কোটি মানুষের সওয়াব পাবে তারা। নাউজুবিল্লাহ। আর একটা ধর্মনীতিক দল আছে, যদি ফেসবুকে যান ভিডিও খুঁজে পাবেন, ইউটিউবে গেলে ভিডিও খুঁজে পাবেন, তার প্রতীকে ভোট দিলে নাকি আল্লাহ এবং আল্লাহর নবীকে ভোট দিবে। নাউজুবিল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদের বিশ্বাসী দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই যে এই দর্শন বাংলাদেশী জাতীয়তাবাদ, মানে সবার আগে, সব কিছুতে সবার আগে বাংলাদেশ, বাংলাদেশের মানুষ, অন্য কোনো স্বার্থ এর আগে না। এই দর্শন, এই আলোচনা আমাদের দল তৈরি করেছে। আমরা যারা বিএনপি করি, বিএনপির 99.99% মুসলমান। আমরা অল্প সংখ্যক মানুষ আছে যারা বিভিন্ন ধর্মের, যেটি সব দলেই আছে। যখন ধর্মভিত্তিক দলগুলি বলে যে আমরা একটি ইসলামিক পথ তৈরি করবো, এটা বলে না হুজুর? হ্যাঁ, ইসলামের বাক্স তৈরি করবে। ইসলামের বাক্স তৈরি করলে আমরা যারা মুসলমান আছি, তাহলে আমরা কোথায় যাব? আমরা কি মুসলমান না? আমরা তো আল্লাহকে বিশ্বাস করি, আমরা আমাদের কোরআনকে বিশ্বাস করি, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করি, আমরা পরকালে বিশ্বাস করি, আল্লাহ পাকের বিচারকে বিশ্বাস করি আমরা। আজকে তারা ধর্মকে বিক্রি করছে প্রিয় এলাকাবাসী। আজকে তারা ধর্মকে ব্যবহার করে আমাদের দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি যখন প্রথম রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব নেন, দেশের দায়িত্ব নেন, আমাদের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছেন। এবং তারপর থেকে উনি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্র পরিচালনার সময়কালে আমাদের ধর্মকে প্রচার করার জন্য, প্রসার করার জন্য বিভিন্ন ধরনের আইন প্রণয়ন করেছেন এবং বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা সহি ইসলামকে জানতে হবে আজকে এই কারণে, কারণ এই ধরনের ভুয়া ভণ্ড ধর্মভিত্তিক দল আজকে আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আজকে আমাদের দায়িত্ব আমাদের ধর্মকে কোনটা সঠিক কোনটা ব্যাঠিক আমাদেরকে বই পড়তে হবে, আমাদেরকে সম্মানিত ওলামা ইকরাম আছেন তাদের কাছে গিয়ে জানতে হবে। আমি আপনাদেরকে কোনোভাবে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করছি। আপনারা তাকেই ভোট দিবেন যাকে আপনারা 24 ঘন্টার মধ্যে খুঁজে পাবেন, 24 ঘন্টা আপনাদের জন্য নিয়ে দিতে থাকবে। আপনারা তাকেই ভোট দিবেন যার উপর আপনাদের আস্থা থাকবে। আপনারা তাকেই ভোট দিবেন যিনি আপনাদের যে কোনো প্রশ্নের জবাব আপনাদের সামনে দাঁড়িয়ে দিতে পারবে। আপনারা তাকেই ভোট দিবেন যে আপনাদের এলাকার সমস্যা জানে এবং আপনাদের সাথে দাঁড়িয়ে এক কাতারে আপনাদের সাথে সেই সমস্যা ভোগও করে। এলাকায় যত এমপি হয়েছে এই বিগত 18 বছরে, তারা কেউ এলাকার নারী টান ছিল, কেউ এলাকার মানুষ ছিল না। তারা এলাকায় সারাদিন লুটপাটে ব্যস্ত ছিল। আপনারা আমার সম্পদ লুণ্ঠন করেছে। রাতের বেলা কেউ কপি বাগিয়ে ঘুমিয়েছে, রাতের বেলা কেউ
কোথায় গেছে? সংসদ ভবনে গিয়ে ঘুমিয়েছে, রাতের বেলাতে বাড়িতে গিয়ে ঘুমিয়েছে। এলাকায় কোনোদিন রাত যাপন করে নাই তারা। প্রিয় এলাকাবাসী, আজকে অনেক দলের নেতৃবৃন্দ দেখছি আমরা, তারা আজকে এমপি প্রার্থী, সংসদ সদস্য প্রার্থী, তারাও এলাকার, তাদের কোনো নাগরিক নাই। আমি আপনাদের কাছে এখানে একটি প্রশ্ন রাখতে চাই, আমি আপনাদের সন্তান হিসেবে, আমি আপনাদের ভাই, আপনাদের ভাতিজা হিসাবে, যে তারা 5ই আগস্টের পর থেকে তো হাসিনা নাই। হাসিনা আছে? এখানে কি আমাকে আজকে কেউ বাধা দিচ্ছেন? এখানে অন্য দলের যারা আছেন তাদেরকে বাধা দেওয়া হয়? তাহলে আমি প্রশ্ন করতে চাই যে 5ই আগস্টের পর থেকে এলাকার কোন সমস্যা তারা এসে আপনাদের কাছে জিজ্ঞেস করেছে এবং তারা কাজ করেছে? আপনাদেরকে আমি সবকিছু বিবেচনা নেওয়ার জন্য অনুরোধ করবো। আমি আপনাদের আপন, আপনারাই আমার আপন। এখানে জন্মগ্রহণ করেছি, এখানেই দোয়া করি যে আমার আপনজনের মাঝেই যাতে মৃত্যুবরণ করি। আজকে কোনোভাবেই বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই আমাদের। আজকে অনেক প্রোপাগান্ডা হচ্ছে, আজকে মিডিয়াতে বিএনপিকে নিয়ে অনেক মানে অপপ্রচার চালানো হচ্ছে। আমাদের দলের যে কোনো নেতা কর্মী, আমাদের দলের যে কোনো নেতা কর্মী অন্যায় করেছে, তাকে প্রকাশ্যে আমরা স্বীকার করে নিয়ে আমরা শাস্তি প্রয়োগ করেছি। আমরা যেখানে প্রয়োজন বোধ করেছি তাকে পুলিশে দিতে হবে, আমরা নিজেরা বাদী হয়ে তাদেরকে পুলিশে দিয়েছি। আজকে বিএনপির জনপ্রিয়তার কারণে সব সময় দেখবেন একটি সুবিধাবাদী গোষ্ঠী থাকে, যেই দল ক্ষমতায় যাওয়ার সুযোগ থাকে তাদের উপরে ভর করে এবং নানান ভাবে তারা অপপ্রচার মানে অপকর্ম করে থাকে এবং সেই দলের উপরে ভর্তি থাকে। আজকে সেই ঘটনা বিএনপির সাথে হচ্ছে। তবে আমাদের দলেও দুষ্ট লোক আছে, সেই দুষ্ট লোকদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করছি এবং আজকেও আপনাদের সামনে এখানে বলে যাচ্ছি, যদি আমার দলের কেউ এলাকার মানুষের জন্য অন্যায়, অবিচার, অত্যাচার করে, নিপীড়ন করে, যদি আমার দলের কেউ কোন মাদক ব্যবসায়ীকে প্রশ্রয় দেয়, যদি আমার দলের কেউ কোন কিশোর গ্যাংয়ের কাউকে নেতৃত্ব দেয়, প্রশ্রয় দেয়, আমি চাই যে আপনারা আমাকে সরাসরি জানাবেন। কারণ এই কারণেই আমি এসেছি যে আমার এলাকার মানুষের সাথে আমার সরাসরি যোগাযোগ থাকবে। আমি কোন নেতার মাধ্যমে এলাকার সমস্যার কথা শুনতে চাই না, আমি আমার এলাকার মানুষের কাছ থেকে সমস্যার কথা শুনতে চাই। কারণ আমার নেতারা সব সত্য কথা বলবে না, তারা বলবে অর্ধেক, বলবে আর অর্ধেক বলবে না। তাই যারা ভুক্তভোগী, আমি চাই আমার এলাকার মানুষের সাথে সরাসরি আপনাদের কাছ থেকে জানতে আমাদের এলাকার অসুবিধা। যদি আমি সুযোগ পাই, আল্লাহ পাক আমাকে সুযোগ করে দেন, আমি আপনাদের জন্য আমার জান উজাড় করে দিয়ে কাজ করবো। বিগত 18 বছর আমি মানুষের দাবি আদায়ের জন্য, এলাকার মানুষের দাবি আদায়ের জন্য লড়াই সংগ্রাম করেছি। বাকি জীবন আমি মানুষের সেবায় নিয়োজিত করতে চাই। আপনাদের সহযোগিতা, আপনাদের দোয়া চাই আমি আপনাদের সন্তান হিসেবে। এলাকাবাসী, আমি এখানে কোনো ফুলের ঝুড়ি ছাড়ছি না। আমি একজন বাস্তবতায় বিশ্বাসী ছেলে। আমি আমার আজীবন আমি বাস্তবতায় বিশ্বাস করেছি, প্র্যাকটিক্যাল, যেটা সম্ভব সেটাই বলেছি, যেটা সম্ভব সেটাই করেছি। আমি কোন স্বপ্ন দেখাতে এখানে আপনাদের কাছে আসি নাই। আপনারাও সত্যতাই জানতে চান, আপনারা বাস্তবতার আঙ্গিকে আপনারা চান যে যিনি কাজ করবেন বাস্তবতার আঙ্গিকে তিনি কাজ করবেন। প্রিয় এলাকাবাসী, অনেকে অনেক কথা বলবেন, আমি আপনাদের সকল কিছু 5ই আগস্টের পর থেকে আমি সহ আমার দলের নেতৃত্ব যারা এলাকার মানুষের ছোট থেকে বড় যে অসুবিধাগুলি ছিল সেগুলি লাঘব করতে দিন রাত পরিশ্রম করেছে, তারা এখনো করে যাচ্ছে। আমরা কোনো জনপ্রতিনিধি না, আমরা কোনো সরকারের বা পাবলিকের ভোটে নির্বাচিত কোনো কমিশনার না, চেয়ারম্যান না, মেম্বার না, সংসদ সদস্য না, কিন্তু আমরা এলাকার সন্তান, এলাকায় বসবাস করি। আপনারা সবাই এলাকার সকল অসুবিধার ভুক্তভোগী। যেটা আমি একটু আগে বলেছিলাম যে আমার এলাকার মানুষ অবহেলিত এবং এই দীর্ঘ 18 বছরে বিভিন্ন দপ্তরে, সরকারি দপ্তরে, সিটি কর্পোরেশন বলেন, ওয়াসা বলেন, বিকাশ বলেন, আর অন্যান্য যে অধিদপ্তরগুলি আছে, প্রত্যেকটা সেক্টরে এমন ভাবে দুর্নীতিগ্রস্ত হয়েছে, তাদের দেখার কোনো মা বাপ নাই তারা মনে করে, এবং এখন পর্যন্ত তারা মনে করেন দেখার কোনো মা বাপ নাই। একটি কথা স্পষ্ট ভাবে আপনাদের কাছে কথা দিয়ে যাচ্ছি, একটি নির্বাচিত সরকার যেই আসুক, আমরা এলাকার সন্তান, আমরা হারে তাদের থেকে জবাব দিব। কেন আমাদের এখানে ল্যাম্প পোস্ট নাই, কেন ড্রেন পরিষ্কার হয় না, কেন রাস্তা পরিষ্কার হয় না, কেন আমাদের হোলিং ট্যাক্স বাড়ছে, কেন আমরা ট্যাক্স পাচ্ছি না, কেন আমরা পানি পাচ্ছি না, কাউকে
ছাড় দিয়ে কথা বলবো না ইনশাআল্লাহ। অনেক রাত হয়ে গেছে, 10:30 বেজে গেছে, আমি ক্ষমা চাই, অনেক কথা বলেছি। আমি আমি আপনাদের সন্তান, কিছু হই না হই, আজীবন আপনাদের পাশে থাকবো, আপনাদের দোয়া নিয়ে। এবং আপনারা যে কোনো সময় আমাকে ডাকবেন, আমি দ্রুত গতিতে, আপনাদের ডাকতে দেরি হবে আমাকে, আপনাদের কাছে আমার আসতে দেরি হবে না, এই কথা আমি আপনাদের আমার মা বোনেরা বসে আছেন অনেক রাত, আমি শুকরিয়া জানাই আপনাদের। আমার এলাকার মা বোনরা এখানে সবাই নাই, আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আমার মা বোনদের কাছে আমার সালাম পৌঁছাবে। আমার যদি কন্যা সন্তান আছে, আমার মা বোনদেরকে বলছি স্পষ্ট করে, বিশেষ করে মা বোনদেরকে বলছি যে আমার দুটা কন্যা সন্তান, একজন ছেলে সন্তান। আমার কন্যা সন্তান দুটো বড়, একজন 18 বছর, একজন 17 বছর, আমার ছেলের 15 বছর। আজকে এলাকার মা বাবারা যেই অসুবিধা আপনারা নিয়ে চিন্তা করেন, আমিও ঠিক বাবা হিসেবে সেই অসুবিধাগুলি নিয়ে চিন্তা করি। আপনারা আপনাদের সন্তান নিয়ে চলাফেরা করতে গেলে যে মানসিক চিন্তায় থাকেন, আমিও ঠিক সেভাবে মানসিক চিন্তায় থাকি। তাই আজকে আমিও বুঝি এলাকার কিশোর গ্যাং যদি ঠিক না হয়, আমাদের কন্যা সন্তানরা কত অসুবিধার মধ্যে পড়তে পারে। এই কথাটি আমি আপনাদের কাছে অনুরোধ করে বলতে চাই, আমাকে সহযোগিতার জন্য আপনারা আমাকে কিশোর গ্যাং এর নেতৃত্ব কে দেয় সেটা আমাকে বের করে দেবেন, বাকি কাজ আমি করবো। এলাকায় মাদক ব্যবসায়ীর মূল মাদক ব্যবসায়ীটাকে আপনি আমাকে প্রয়োজনে গোপনে বলবেন, বাকি ব্যবস্থা আমি গ্রহণ করবো ইনশাআল্লাহ। আপনারা, আমি চাই যে আপনাদের সাথে সরাসরি আমাদের যোগাযোগ থাকবে। প্রিয় এলাকাবাসী, আমি আর কথা বাড়াতে চাই না, অনেক কথা বলেছে আমার মুরব্বীরা। এখানে বসে থাকাই মানে আমার জন্য দোয়া করছে, এখানে অনেকেই বসে আছে মুরব্বীরা। আমি কৃতজ্ঞতা জানাই আপনাদেরকে। আমার বাবা দীর্ঘদিন অসুস্থ, আপনারা জানেন, আপনারা অনেকে দোয়া করেছেন, আবারও দোয়া করবেন তার জন্য। তারও অনেক বয়স হয়েছে, উনি এলাকার মানুষের জন্য সবসময় চিন্তা করেন, উনি মানুষের জন্য কাজ করেছেন, তার জীবনটাই মানুষের জন্য উনি নিয়োগ করেছেন। আমি তার সন্তান হিসেবে আমার বাকি জীবনটাও আপনাদের জন্য আমি নিয়োগ করে দিতে চাই, আপনাদের সহযোগিতায় ইনশাআল্লাহ। এই কথা দিচ্ছি, এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, আমার এই এলাকাবাসী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।